বা গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন। গল্পটির নাম শোধ। গল্পের মূল লেখকের নাম শেষে উল্লেখ করব। এখন শুরু করি গল্প। হাত পা অসাড় হয়ে আসছে সুবর্ণার। না, কোনো সন্দেহ নেই এই যে পালকগুলো কোনো মোরকের, আর পালককে রেগে থাকার রক্তগুলো বেশ তাজা, অথচ রোজ কোনো না কোনো মাংস না হলে খাওয়ায় রুচতে না সেই সুবর্ণার। গত 10 দিন হয়ে গেল মাংস খাওয়া ছেড়ে দিয়েছে, আর বাড়িতে গোটা মোরগ আনার তো প্রশ্নই নেই। বিশুর দোকান থেকে কাটা মাংসই দরকার মতো এনে দেওয়া হয়। তাহলে প্রায় সপ্তাহখানেক ধরে এই মোরগের পালক বাড়ির বিভিন্ন জায়গায় কি করে পাওয়া যাচ্ছে? শোনা যায় পোষা প্রাণীদের নাকি একটা অন্যরকম মায়া তৈরি হয় ইহলোকের সাথে। তাহলে কি ভাবতেই যেন গলা শুকিয়ে আসলো সুবর্ণার। ছেলেটার নাম সুভাষ। জন্মের কিছুকাল পরে একটা দুর্ঘটনায় মাকে হারায় সে। বাবা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন। শৈশবে মূলত আয়ার কাছে তার বেড়ে ওঠা। এই বছরে ইঞ্জিনিয়ারিং কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। অত্যন্ত ইন্ট্রোভার্ট এবং স্বল্পভাষী, আর একটু কেমন যেন সবসময় মাটির দিকে তাকিয়ে কথা বলে। কলেজের ছাত্রছাত্রীরা আড়ালে ইতিমধ্যে ওকে সাইকো বলা শুরু করেছে। এই বিষয়টা হলো এই যে একই কলেজের শুভর সিনিয়র সুবর্ণ এবং নতুন ছাত্রছাত্রীদের একটা বিশেষ খ্যাতি করার অলিখিত নিয়ম পালনের লোভ সুবর্ণা সামলাতে পারেনি। কাউকে জামা খুলিয়ে নাচিয়ে তো, কাউকে তো আবার পকেটে সিগারেট ধরিয়েছে, কাউকে আবার উৎকট বেকআপ করিয়ে র্যাম্প শো করিয়েছে। এরকম ভাবে যখন শুভর সামনে এলো, শুভকে একটা টাস্ক দিয়েছিল সুবর্ণারা। সুভাষ মুরগির মাংস খায় না জানার পরেও এই টাস্ক দেওয়ার পরেও সবচেয়ে মজাদার মনে হলো সুবর্ণার কাছে। সেটা হলো সুভাষকে নিজের হাতে একটা গোটা মোরগের ছাল ছাড়িয়ে রান্না করতে হবে। কিন্তু সুভাষ কিছুতেই রাজি হয় না, উল্টো সমস্তটা যেন প্রিন্সিপালকে জানিয়ে দেয়। সুবর্ণা চাইলে সেদিনে কলেজ শেষে সুভাষকে পিটিয়ে ছাতো করে দিতে পারত, কিন্তু না, সুবর্ণা হাতে মারায় বিশ্বাস রাখে না। কয়েকদিন ধরে সুভাষের পেছনে নজর রেখে মোটামুটি অনেকে তথ্যই জানতে পারলো সুবর্ণা। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা মনে হলো সেটা হলো এই যে শুভর একটা পোষার মোরগ আছে, এবং প্রতিদিন ভোরে সুভাষ যখন ওর বাড়ির ছাদে উঠে জগিং করে, ওই লোধর মোরগটা ছাদের এক কোনায় দাঁড়িয়ে থাকে। আর প্রতিদিন বিকেলে মোরগটাকে সাইকেলের সামনে ঝুড়িতে চাপিয়ে সুভাষ পাড়া চড়তে বের হয়, এবং মোরগটার প্রতি সুভাষের প্রেমের বহর দেখে অব্দি রীতিমতো সুবর্ণার কাছে বিষয়টা অষ্টম আশ্চর্যের মতো মনে হয়েছিল। অত্যন্ত হাস্যকর টপিক হয়ে উঠেছিল। আর সুবর্ণা ঠিক করে ফেলেছিল যে সুভাষের প্রতি শোধটা বা প্রতিশোধটা ঠিক কিভাবে সে নেবে। চুপচাপ স্বল্পভাষী সুভাষের কোনো দিনই খুব বেশি বন্ধু বান্ধব ছিল না, তবে একটা ছোট বোন ছিল তার, আপন কাকার মেয়ে। সুবর্ণার কাকা প্রায় 10 বছর পর দেশে ফিরেছেন। দেশে ফিরলেন একেবারে বউ এবং 2 বছরের কন্যাকে নিয়ে। সুভাষের মা ততদিনে মারা গেছেন। ঠাকুরদা ঠাকুর মাকে তো চোখেই দেখেননি সুভাষ। আর এই কাকা, সুভাষের জন্মের সময় নাকি এই কাকা কদিন ছুটি নিয়ে দেশে এসেছিলেন, তারপর আবারও ফিরে যান পর্তুগালে। আর তারপর যখন পাকাপাকি ভাবে ফিরলেন, সাথে সুন্দরী বউ আর 2 বছরের মেয়ে। সুভাষের বাবা কোনোদিনে সংসারের ব্যাপারে নাক গলাননি, তবে ভাইয়ের বউ বাঙালি হলেও মুসলিম এটা জেনে প্রথম একটু রুক্ষ ব্যবহার করতেন, কিন্তু ক্রমশ সবকিছুই স্বাভাবিক হয়ে গেল। আর হলো মূলত কাকার ফুলের মতো কিংবা তার চেয়ে বেশি সুন্দর মেয়েটির জন্য। মেয়েটির নাম ছিল তুলি। ভারী মিষ্টি একটা মেয়ে। ঠিক 4 বছর আগের কথা। তুলির 5 বছরের জন্মদিন ছিল সেটা। সুভাষ তখন 10ম শ্রেণীর ছাত্র এবং বোনের জন্মদিনের সব বাজার নিজে হাতে করবে বলে জেদ ধরেছে। আদরের বোনটিও দাদার হাতে এক গোয়ের মতো দাঁড়িয়ে আছে, সেও বাজারে যাবে। অবশেষে এই অবাধ্য ভাই বোনের ওপরেই বাজারের ভার আরোপণ করতে বাধ্য হলেন সুভাষের কাকু কাকিমা, এবং সুভাষের বাবা কোনোদিনই কোনোটার মধ্যে থাকতেন না। যেদিনই ছিলেন না কেন, সুভাষ আর তুলির সাথে গেল বাড়ির কেয়ারটেকার শুভ, এবং বাজারের ব্যাগ বহন করার ব্যাপারে রোগাটে সুভাষ ভরসা করার মতো কোনো কারণ খুঁজে পাননি ওর কাকু। অতএব
শম্ভুর সাথে থাকলো। কাকিমার দেওয়া লিস্ট মিলিয়ে মিলিয়ে সবজির বাজার শেষ করে সুভাষ তুলির হাত ধরে বাংশের বাজারের দিকে গেল। ছোট্ট তুলির এটাই প্রথম বাজারে আসা। মুরগির ঝুড়িতে জ্যান্ত মুরগি দেখে ঝুড়ির কৌতূহলে যেন শেষ নেই। শেষে যেই না দোকানি একটা ধবধবে সাদা নাদুস নদুস মোরগ বের করে টান দিয়ে গলাটা ধরে বটির কাছে নিয়ে নিলেন, অমনি তার স্বরে চিৎকার করে উঠল তুলি, মেরো না, ওকে মেরো না। ছোট্ট তুলি ততক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে। দোকানি যেন হতভম্ব হয়ে গেল। ওদিকে মোরগটাও ডানা ছাপটা চাপটি করে চলেছে। সে এক অদ্ভুত কাণ্ড। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর তুলি ঘোষণা করলো যে সে মাংস খাবে না এবং এই মোরগটিকে সে বাড়িতে নিয়ে পুষবে। আদরের বোন যখন দাদার কাছে আবদার করে, তাও আবার জন্মদিনের দিন, সে আবদার রাখে না কেমনে? পাষাণ দাদা পৃথিবীতে খুব কমই আছে। অতএব সেদিন বাজারের সাথে একটা জ্যান্ত ধবধবে সাদা মোরগ এলো সুভাষদের বাড়িতে। তুলি তার এই নতুন পোষা মোরগটির নাম দিল টুকটুক। দিন গেল আর খুব কম সময়ের মধ্যে টুকুস তুলির খুব ন্যাওটা হয়ে পড়লো। তুলিও খুব ব্যস্ত হয়ে পড়লো সে টুকুসকে নিয়ে এবং টুকুসের পায়ে নুপুর পরাচ্ছে, টুকুসকে স্নান করাচ্ছে, হেয়ার ড্রেসার দিয়ে পালক শুকাচ্ছে, টুকুসের গল্প পর্যন্ত শোনাচ্ছে। মোট কটা সুভাষের সাথে খলা করার সময় অনেকটা টুকুস দখল করে ফেলেছে। তাই নিয়ে সুভাষ কিছুটা ক্ষুণ্ণ বটে। তবে কাকিমা বলতেন, ভালো হয়েছে বাবানের, এবার মাধ্যমিক তুলির সাথে খেলা না করে বই নিয়ে বসুক। কিন্তু শুভ সুযোগ পেলেই তুলিকে মুরগির মালিক বলে রাগিয়ে দিত, কিংবা খাবারের টেবিলে তুলিকে দেখিয়ে দিয়ে একটা মুরগির ঠ্যাং চাবাতে চাবাতে বলতো, টুকুসের ঠ্যাং নিশ্চয়ই এর চেয়ে সুস্বাদু হবে। আর সাথে সাথে তুলি চিৎকার করে কান্নাকাটি করতো। সত্যি বলতে একটা সময় টুকুসকে দেখলেই এক হিংসা কাজ করতো সুভাষের। টুকুসটাও মহাবাজি। ইচ্ছা করে কিনা জানা নেই, সুযোগ পেলে সুভাষের জুতোটা পাটি করে রাখতো সে। এদিকে টুকুসকেও কিছু বলতে পারবে না। পায়ের চকমকে পাথরে বসানো নুপুরটাও যেন টুংটাং করে আওয়াজ করতে করতে বুকের পালক ফুলিয়ে সকলকে এঘর ওপর ঘুরছে সে। এমনকি ভোর 4টে থেকে 4:30 বাজতে না বাজতে ঠিক সুভাষের ঘরের জানালার সামনে চিৎকার করে কুকু করে কাঁদতে শুরু করলো টুকুস। অথচ প্রথম এই কাজটা টুকুস বাড়ির ছাদে বসে করত। সুভাষের ধারণা এই টুকুস হিংসাত্মক হয়ে গেছে। এভাবেই দিন চলছিল বেশ। টুকুস আর সুভাষ পরস্পরের মধ্যে মোটামুটি ভদ্র সহাবস্থানের মধ্যে এগোচ্ছে। সত্যি বলতে সুভাষের একটা স্নেহ ভাব উঠেছে এই মুরগিটার প্রতি। মানে মোরগ যে পোষ মানতে পারে, মানুষকে ভালোবাসতে পারে, এটা যেন তার একেবারে অদ্ভুত ছিল। আজকাল তো সুভাষ মুরগির মাংস খেতেও চায় না তেমন একটা। এমন সময় ঘটলো একটা ঘটনা। চারদিকে তখন ডেঙ্গুর প্রকোপ। তুলির খুব জ্বর এলো। নার্সিং হোমে ভর্তি হলো তুলি। প্লেটলেট 20,000-এর নিচে নেমেছে এবং সন্ধে নাগাদ সুভাষের হাত চেপে তুলি বলল, দাদা আমি তো বাড়ি নেই, তুই বাড়ি ফিরে টুকুসকে আবার খেয়েছিলিস না কিন্তু? সুভাষের তখন দুর্ভাবনার দুশ্চিন্তায় পাগল পাগল অবস্থা। তুলির কথা শুনে কেঁদেই ফেললো সে। সেই কথা শেষ কথা। সেদিন ভোর রাতে ফুটফুটে তুলি আমাদের সবাইকে ছেড়ে চলে গেল অন্য কোথাও, ধরা চহার বাইরের কোনো এক জগতে। সুভাষের সেই বছর মাধ্যমিকটা আর দেওয়া হয়নি। পরের বছরও না, 2 বছর নষ্ট করে পরের বার লেটার মার্কস নিয়ে পাশ করলো সে। পড়াশোনা বরাবরের মতো ভালো ছিল সে। তাছাড়া পড়াশোনা করা ছাড়া আর টুকুসের সময় দেওয়া ছাড়া কিছুই করতো না সে। মানে না খেলাধুলা, না ফেসবুক ইত্যাদি। চাপা স্বভাবের সুভাষ বোনের মৃত্যুর পরে যেন আর গুটিয়ে গেল নিজের মধ্যে। একমাত্র টুকুস হয়ে উঠলো তার সাথী। আর হ্যাঁ, বোনের মৃত্যুর পর টুকুসের দায়িত্ব নিয়ে অবধি মুরগির মাংস খাওয়া পুরোপুরি ছেড়েছে সুভাষ। পাঠা খাসি খেলেও মুরগির খাবোর কথা ভাবতেই পারে না ও। অদ্ভুত ব্যাপার, টুকুস ভীষণ রকম ন্যাওটা হয়ে গেছে সুভাষের। স্কুল কোচিং থেকে শুরু করে সুভাষে ফিরলে কোথা থেকে যেন ডানা ছাপটানো শুরু করে। তারপর প্রতিদিন বিকেলে সাইকেলের সামনে টুকুসের সাথে ঘুরে বেড়ায়। তো পাড়ার লোক ব্যাপারটা বুঝতে পারতো এবং হাসিও করতো। হাসি তামাশা করলেও তুলির মৃত্যুর পর সবাই সহানুভূতির সাথে দেখতো বিষয়টা। সেটা মোরও কিভাবে এত পোষ মানতে পারে। এভাবেই বছর 4 কেটে গেল। কলেজে উঠেছে সুভাষ, ইঞ্জিনিয়ারিং কলেজ।
কাকা বলে দিয়েছেন সিনিয়রদের সাথে কোনো তর্কে ঝামেলায় যেন না জড়ায়, যা বলবে চুপচাপ শুনে নেবে। চুপচাপ শুনে নিত সুভাষ যদি না এই ভয়ঙ্কর আদেশটা আসতো। সুভাষ চিকেন ছুঁয়েও দেখে না, জেনে সিনিয়র সুবর্ণ বসাককে কিনা একটা জ্যান্ত মুরগি এনে কেটে রান্না করতে হবে। রাগে সুভাষের কপালের শিরাগুলো যেন ফুলে উঠছিল। কটমট করে সুবর্ণর দিকে চেয়ে বলছিল না। সুবর্ণ বসাক মুহূর্তের মধ্যে যেন থতমত খেয়ে তারপর কষিটা থপ্পড় মারল সুভাষকে। আর সাথে সাথে সুভাষ সোজা প্রিন্সিপালের ঘরে গিয়ে সমস্তটা বলে দিল। গোটা কলেজের সামনে প্রিন্সিপাল ভর্ৎসনা করে সুবর্ণার গ্রুপকে, তবে অন্য একটা জুনিয়র স্টুডেন্ট অভিযোগ না করায় সুবর্ণের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারলেন না তিনি। সুবর্ণ ভালো মানুষের মতো সরি বলে বুককে জড়িয়ে নিয়ে সুভাষকে। সুভাষও রাগ ভুলে যায়, ভাবে কলেজে এমন হতেই পারে, কিন্তু কিন্তু সুবর্ণ যে ঠান্ডা রক্তের সাপের মতোই সেটা সুভাষ আজ করতে পারেনি। ঘটনা মাসখানেক পর একদিন কলেজ থেকে বাড়ি ফিরে সুভাষ কুটুসকে দেখতে পেল না। সারা বাড়ি উঠোন ছাদ বাড়ির পেছনে তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না টুকুসকে। এরকম আগেও দুবার হয়েছিল বটে, দুবার সারাদিন রাতে খুঁজে বেরিয়েছিল না, কিন্তু পরদিন ভোরবেলায় কুটকুট করে সারা বাড়ি যেন মাতিয়ে দিল। শম্ভু বলেছিল জঙ্গলের দিকে বন মুরগির সাথে প্রেম করতে গিয়েছিল নাকি। এবারে তেমন কিছু হয়েছে ভেবে ঘুমিয়ে পড়ল সুভাষ, কিন্তু পরদিন ভোরেও যখন টুকুস ফিরল না তখন বেশ চিন্তিত হয়ে গেল। এদিকে কলেজে সেদিন না গেলেও সিনিয়র দাদারা কি একটা সেলিব্রেশন রেখেছে। বিশেষ করে সুবর্ণা বলেছে সুভাষকে আসতেই হবে। ইতিমধ্যে 4টা মিস কল সুবর্ণাদার, এবং সুভাষ চায় না সিনিয়রদের রাগাতে। বিশেষ করে সুবর্ণা যখন ব্যাপারটা মিটিয়ে নিয়ে বন্ধুত্ব করে ফেলেছে, সেখানে সুভাষ রেডি হয়ে কলেজে গেল। ঠিক করে সুবর্ণার সাথে দেখাই করে বাড়ি ফিরবে, টুকুসকে খুঁজতে বেড়াবে। সুভাষ ইউনিয়ন রুমে ঢুকতেই হইচই করে গেল সিনিয়ররা। কেক কাটা হচ্ছে, সুবর্ণার জন্মদিন আজ। সুভাষকে দেখে হাসি মুখে এগিয়ে এসে সুবর্ণা ওর মুখে এক টুকরো কেক যেন তুলিতে বলল, ভাই হাসি কটা জিনিস চাইবো দিবি? নাইলে ভাববো সেদের চরের জন্য তুই আমায় ক্ষমা করিস নি আজকেও। সুভাষ আমতা আমতা করে বলল, বলো কি চাও? এ তো আজ আমায় এক্ষুনি ফিরতে হবে যে। সুবর্ণাটা অদ্ভুত হাসিতে বলল, আমি সেদিন তোকে একটা রান্না করতে বলেছিলাম না, আজ আমি নিজে ঠিক সেই রান্নাটা করে এনেছি। সেটা আমি নিজে হাতে তোকে খাওয়াতে চাই, আর তুই তোর হাতে খাওয়াবি আমায়। ব্যাস, তাহলে বুঝো তুই আর দুঃখ রাখিস নি। সুভাষ আতঙ্কিত হয়ে বলল, আমি কিন্তু চিকেন খাই না সুবর্ণদা। সুবর্ণা ইশারায় ততক্ষণে ইঞ্জিনিয়ার রুমের দরজার ছিটকিনি দিয়েছে সুবর্ণার বন্ধুরা। বন্ধ দরজার আগে দাঁড়িয়ে আছে তারা। সুবর্ণার মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। বলল, আমার কথা না শুনলে সুবর্ণা দয়া করে টুকুসকে কিছু করো না, প্লিজ বলো ও কোথায়। তুমি যা বলবে আমি তাই করবো, তোমার কেনা হয়ে থাকবো। তুমি শুধু একবার বলো ও কোথায়। ঠিক করে হাসতে লাগলো। সুভাষের মাথায় হাত বোলাতে লাগলো সুবর্ণ। তারপর চুলের মুঠি ধরে টেনে দাঁড় করালো সুভাষকে আর বলল, বলবো তার আগে আমার হাতের রান্না খেয়ে বল কেমন রাধে আমি রে। নে গেলেটা। বলতে বলতে পাশের টিফিন বক্স থেকে এক টুকরো মাংস নিয়ে সুভাষের মুখে জোর করে ঢুকে দিল সুবর্ণা। সুভাষ কাঁদতে কাঁদতে কোনো মতে গিলে ফেলে বলল, খুব ভালো হয়েছে, এবার বলো না টুকুস কোথায়, প্লিজ বলো না। একটু মাংস কামড় দিতে দিতে সুবর্ণা বলল, তোর টুকুস এখন তোর পেটের ভেতরে রে, বুঝতে পারছিস না? এবার প্রিন্সিকে সব রিপোর্ট কর, যা 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 রিপোর্ট কর। সেদিন অনেক রাত অব্দি কলেজের ছেলেদের মেসের ছাদে সেলিব্রেট করেছিল সুবর্ণারা, এবং সুবর্ণ মেসে থাকে না, কিন্তু তার বন্ধুদের একটা বড় অংশ কলেজের ম্যাচ থেকে পড়াশোনা করে। মেসের কেয়ারটেকার রামু হাতিকে মাসে মোটা অংশের বকশিস দেয় সুবর্ণা। এসব নিয়মিত ভাঙার কাজ থেকেও চুপ থাকার জন্য সুবর্ণের উপরে রাগটা এতদিন ধরে সযত্নে পুষে রেখেছিল সুবর্ণ। এতদিন চরম শোধ তোলা গেছে এবং টুকুসের মাংস গিলেছে জানার পরে সুবর্ণ গলায় আঙ্গুল দিয়ে বমি করার দৃশ্যটা মনে পড়তে আপন মনে হেসে উঠল সুবর্ণ। বিড়বিড় করে বলল, সেদিন নতুন ছেলে মেয়েগুলোর সামনে স্যারের কাছে শুধু তোর কথা শুনতে হয়েছিল আমায়।
এখন কেমন লাগলো সারা দুদিনের চোখরা? সুবর্ণা, বর্ষাকে কেস খাওয়ায়। এখন মদ খেয়ে প্রায় রাত 2টো নাগাদ বাড়ি ফেরে সুবর্ণা। প্রথম ঘটনাটা ঠিক সেদিনই ঘটলো। টলমল পায়ে গাড়ি থেকে নামতে গিয়ে খেয়াল করলো গাড়ি হাতলে চাপ চাপ রক্ত যেন লেগে আছে। মদের নেশায় তখনও সেটা অবশ্য খুব একটা পাত্তা দিতে পারেনি, কিন্তু পরদিন বেলায় ঘুম ভাঙার পরে নিজের হাতে শুকনো রক্ত দেখে বেশ চমকে উঠেছিল। এরপর থেকে মাঝে মধ্যে অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু হলো সুবর্ণার সাথে। প্রথম দিকে পাত্তা না দিলেও ক্রমশ বিষয়টি ভাবতে বাধ্য করলো তাকে। যেমন একদিন কোথাও কোনো কিছু না দিব্যি এক মনে যেন জিম করছিল সুবর্ণ। জিম শেষ করে টাওয়াল দিয়ে গায়ের ঘাম মুছতে গিয়ে আর একটু হলে চিৎকার করে উঠেছিল সে। টাওয়ালের মধ্যে এক গাদা মুরগির রক্ত মাখা পালক ছিল, না দেখে গা মোছায় সেই রক্ত সুবর্ণার বুক পেটে লেগে গিয়েছে। জিমে শ্বাসকে কলেজে আসতে দেখেনি। তারপর একদিন বাড়ি ফিরে ফ্রেশ হবার জন্য বাথরুমে গিয়ে দেখে বাথরুমের পাখির পালক পড়ে আছে। কাঁপা কাঁপা হাতে তুলে নিয়ে, হ্যাঁ, মুরগির পালক এটা বটে। আর আজ তো বাড়াবাড়ি কাণ্ড। প্রায় রাত 9টা বাজে। সুবর্ণ ড্রয়িং রুম ব্যালকনিতে গিয়ে রোজকার মতো করে পরপর 2টো সিগারেট শেষ করে বেডরুমের দিকে পা বাড়ালো। আর ঠিক সেই সময় কারেন্টটা অফ হয়ে গেল। আর আজ গোটা বাড়িতে সে একা। সুবর্ণার বাবা মা সকালবেলা বেরিয়ে গেছেন এক কলিগের ছেলের বিয়ের বরযাত্রী হিসেবে। মেয়ের বাড়ি ত্রিপুরা, ফলে আজ আর ফেরা হবে না তাদের। আগামীকাল ফ্লাইট ধরে সন্ধ্যায় ফেরা। এবং সুবর্ণা এমনিতেই খুব বেশি ডাকাবুকো টাইপের ছেলে, উচ্ছৃঙ্খল, বেলগাম এবং উদ্ধত। কিন্তু খুব কাছের লোকরা জানে অন্ধকারে তার বোয়ার পাড়া ঠান্ডা হয়ে যায়। কারেন্টটা চলে যেতেই চমকে উঠল সুবর্ণ। এই সময় তো কারেন্ট যায় না কোনোদিন। আরো ঘাবড়ে গেল। আবিষ্কার করলো রাস্তার লাইটের পোস্টের আলোটা দিব্যি আলো জ্বলছে। গলা বাড়িয়ে বুঝলো পাশের বাড়িতে আলো জ্বলছে, মানে গোটা এলাকায় শুধু তাদের বাড়িতে কারেন্ট অফ। ফিউজ উড়ল নাকি বিড়বিড় করে বলছে সুবর্ণ। তাই হবে, কিন্তু এই অন্ধকার সিঁড়ি বেয়ে নেমে বাগানের মিটার ঘর অব্দি যাবার কথা ভাবতেই ঢোক কিনল সুবর্ণ। না থাক, দরকার নেই। তার চেয়ে ইলেকট্রিক অফিসে ফোন করলেই সেটা বুদ্ধিমানের মতো কাজ হবে। হাতে লাইটার আগুন জ্বেলে ড্রয়িং রুমের দিকে এগিয়েতেই তাকে সুবর্ণের ফোনটা চার্জে বসানো ছিল। হাতের ছোট লাইটের আগুনটা যেন আরো খাড়ো হয়ে তুলেছে অন্ধকারটাকে। হালকা হাওয়া আসছে ব্যালকনির দিক থেকে। লাইটের আগুনটা কেঁপে কেঁপে উঠছে, যেন অন্ধকারের সম্রাট তার কালো কালো হাত দিয়ে আগুনটাকে যেন টিপে ফেলেছে। তখনই বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ আসলো। আমতা আমতা পড়ার শব্দ শুনে কিছুটা স্বস্তি বোধ করলো সুবর্ণ। পাশের বাড়ির বাচ্চাটা স্কুলের পড়া করছে বোধহয়। যদিও পাশের বাড়ির সঙ্গে তাদের মধ্যবর্তী ফাঁকা স্থানের সুবর্ণাদের ওটা লনটা মাঝে রয়েছে, তবুও হালকাভাবে শব্দটা ভেসে আসছে। এই সম্পূর্ণ ফাঁকা বাড়িতে নিটল অন্ধকারের মধ্যেও ভেসে আসা হালকা আওয়াজটা যেন স্বাভাবিক সাধারণ পৃথিবীর সাথে সুবর্ণা একমাত্র যোগাযোগ। অন্ধকারে একা থাকলে সুবর্ণার মাথায় অনেক অনেক ফেলে আসা ঘটনা একটার পর একটা হাত যেন ধরাধরি করে চলে আসে। একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছে সুবর্ণার। অবশ্য এটা নতুন কিছু নয়। অন্ধকারে সুবর্ণা বরাবরই অস্বস্তি হয়, এবং সুবর্ণার একটু জেঠু ছিলেন, স্বভাবগত ভাবে বেশ হিংস্র প্রকৃতির ছিল। ছোটবেলায় সুবর্ণা দুষ্টুমি করলেই তিনি সন্ধ্যাবেলায় ছাদের চিলকোঠার ঘরে আটকে রাখতেন সুবর্ণাকে। হঠাৎ করে চমকে উঠল সুবর্ণা। বাচ্চাটার নামটা থামিয়ে কখন যে রাইম পড়া শুরু করেছে, কিন্তু পাশের বাড়ি থেকে বেশি আসার শব্দ এত জোরে কেন শুনতে পাচ্ছে সুবর্ণা? ঠিক যেন পাশের ঘরে বসে বসে পড়ছে, রাইম পড়ছে, আর সেটা কেমন যেন অদ্ভুত ভাবে পড়ছে। সুবর্ণা কিছু বুঝতে পারে না ঠিক কি অসঙ্গতি রয়েছে, কিন্তু ছড়া বলার ছন্দ কেমন যেন অন্যরকম লাগছে। কেমন যেন একটা টেনে টেনে অদ্ভুত ভাবে বলছে। অবশ্য বাবা মা যেমন অদ্ভুত মেয়ে তো অদ্ভুত হবেই, মনে মনে ভাবলো সুবর্ণা। এই প্রতিবেশী উপেন তালুকদারের সাথে কোনো দিন ওদের সুসম্পর্ক নেই। পাড়ার একটা কালী পুজোকেও কেন্দ্র করে ঝামেলা, মুখ দেখভাল করে বন্ধ করে সেটাই চলছে আজও। বাচ্চাটা হঠাৎ চুপ করে গেছে। হয়তো ওর মা ওকে শাসন করছে, তা একদিক দিয়ে ভালোই হয়েছে। ওরকম বিশ্রী ভাবে রাইম পড়ার থেকে না পড়া অনেক ভালো। কিন্তু কোথায় ওর বাবা মা? কারো গলার আওয়াজ তো ভেসে আসছে না। মারধর করছে হয়তোবা। সাধারণত বাচ্চারা কড়া ধাঁচের গার্জিয়ানদের ভয় এবং ভক্তি করে। সুবর্ণা আবারও ফিরে গেল ওর ছোটবেলায়।
সুবর্ণার জেঠু খুব কড়া ধাঁচের গার্জিয়ান ছিল, কিন্তু সুবর্ণা জেঠুকে ভয় এবং ভালোবাসতো না, ভয় এবং ঘৃণা করত। কতটুকুই বা বয়স তখন সুবর্ণার, ক্লাস 4 তখন, এবং 10 বছর বয়স, খুব বেশি হলে 10 বছর। স্কুলের পক্ষ থেকে অনেক ছাত্রছাত্রীর সাথেও সে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, কিন্তু ফলাফল আশানুরূপ ছিল না। সেদিন থেকে ভাইপো মানুষ করার দায়িত্ব এই জেঠু নিজের হাতে তুলে নিলেন। নিজে বিয়ে যে করেননি, কাজেই ভাতু পুত্রকে বংশ কলঙ্ক হওয়ার হাত থেকে রক্ষা করাটাই তার জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ালো। তিনি বিশ্বাস করতেন শক্তের ভক্ত নরমের জম্রবাদে, আর এই শক্ত হতে সবচেয়ে সহজ যে উপায়টা তিনি বেছে নিয়েছিলেন সেটা ছিল অন্ধকার ঘরে সুমনকে আটকে রাখা। মারধর করার তুলনায় এই শাস্তিটা সুবর্ণের জন্য সবচাইতে ভয়ঙ্কর ছিল এবং কার্যকর একটা পন্থা ছিল, এবং তিনি সেটা আবিষ্কার করেছিলেন। কাজে বাড়ির হোমওয়ার্ক কিংবা স্কুলের ক্লাস ওয়ার্ক সবটাই নিয়মিত হতে লাগলো সুবর্ণার। জেঠু এবং সুবর্ণার বাবা মা সবাই খুব খুশি ছিলেন। সবাই বুঝতে পেরেছিলেন ছেলে পড়াশোনা বেশ ভালো চলছে, কিন্তু যেটা বুঝতে পারেনি সেটা হলো সুবর্ণা ধীরে ধীরে বেশ ভয়ঙ্কর হিংস্র হয়ে উঠেছে। সুবর্ণা বুঝে গেছিল অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আর এভাবে একদিন সে সুযোগ পেয়ে গেল। সেবার বর্ষাকাল ছিল, সুবর্ণা তখন দ্বাদশ শ্রেণীতে ছিল। তুমুল বৃষ্টির মধ্যে চুপো হয়ে সুবর্ণা কোচিং থেকে ফিরছিল, তখন দেখলো সামনে জেঠুর ছাতা মাথায় হন করে হাঁটছে। উনি কোনো একটা কাজ সেরে ফিরছিলেন। সুবর্ণা তারা হাঁটার গতি কমিয়ে মধ্যকার দূরত্ব বাড়লো। জেঠুর সাথে মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছা তার নেই। বাড়ির গেট পেরিয়ে এগোতে গিয়ে আবিষ্কার করলো উঠোনের পিছন জায়গাটা, এবং জেঠু উল্টে পড়ে রয়েছিলেন, ছাতাটাও ভেঙে পড়ে রয়েছে পাশে। সুবর্ণা তাড়াতাড়ি কাছে গেল। জেঠুর কানের পাশ দিয়ে কালচে গাঢ় লাল রক্ত যেন বেরিয়ে এসে বৃষ্টির জামার জোরে মিশে যাচ্ছে। সুবর্ণা একটু ঝুঁকলো, একটা গোগানের মতো আওয়াজ করছে ভদ্রলোক। চোখগুলো যেন বিস্ফোরিত। সুবর্ণার দিকে কাঁপা হাতটা এগিয়ে দিলেন, কিন্তু হাতটা ধরতে গিয়ে কি করলো সুবর্ণা? আমাদের আস্তে আস্তে দুই দিকে নাড়ালো। এরপর অদ্ভুত একটা হাসি খেলে গেল, ওর চোখে মুখে খেলে গেল। ধীর পায়ে চিটুকে ফেলে গিয়ে এগিয়ে যাচ্ছে সুবর্ণা। উঠোন পেরিয়ে চুপচাপ বাড়িতে ঢুকে কাউকে কিছু না বলে বাথরুমে ঢুকে শাওয়ারটা চালিয়ে দিল সুবর্ণা। আজ নিশ্চিন্তে স্নান করবে সে। আজ 5 মিনিটের মধ্যে কেউ বাথরুমের দরজা ঢাকাবেন না বাইরে আসার জন্য, কারণ যে এটা করে সে এখন উঠানে পড়ে আছে। কানের পাশ থেকে বেরিয়ে যাচ্ছে লাল তাজা রক্ত। কি শান্তি, কি শান্তি। প্রায় ঘন্টা 3 পর বারান্দায় কাপড় মেলতে গিয়ে সুমনার মা যখন দেখলেন তার ভাসুরের উঠোনে পড়ে রয়েছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হসপিটালে ডাক্তার বলেছিল ঘন্টাখানেক আগে আনলেও বাঁচানো যেত। সুমনার মা আজ মাঝে মাঝে সুমনাকে বলেন, একটু যদি আগে ফিরতে বাবু, তোর যেটিকে বাঁচতে পারতাম। সুবর্ণা কথাটা শুনে পৈশাচিক আনন্দে তার মন ভরে যায়। সুখ স্মৃতির কথা মনে পড়লো। অন্ধকারে মনটা যেন খুশি হয়ে গেল সুবর্ণার। মাথাটা বেশ হালকা লাগলো। বারান্দায় বেতের চেয়ারে নিজের শরীরটাকে একটু এড়িয়ে দিল। ঠোঁটের কোণে এক চিন্তা হাসি খেলে গেল। আর ঠিক তখনই একটা হিমেল হাওয়া কানের পাশ দিয়ে চলে গেল। প্রায় চমকে উঠে সুবর্ণা মনের ভুল ভাবলো, কিন্তু না, হয় না সুবর্ণার। আস্তে আস্তে সে তার খাড় ঘোরালো। বারান্দার দিকে ভেসে হালকা আলো চোখের সামনে অব্দি পৌঁছালো না। সে জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকিয়ে সুবর্ণা মনে হলো অন্ধকারে যেন প্রাণ রয়েছে। সুবর্ণা অন্যদিকে চোখ ঘোরালে অন্ধকারে তার ঘাড়ে চেপে বসবে। ঠিক এরকমই মনে হতো তার ছোটবেলায় অন্ধকারে চিমটে ঘরে। আবারও ভেসে আসলো বাচ্চা মেয়েটার গলা, সে একই রকম অদ্ভুত ভাবে টেনে টেনে ঝরে পড়া। কিছুটা বিরক্ত হলো সে সুবর্ণা। আর বিরক্তটা হলো বললেই সে বুঝতে পারলো অন্ধকার থেকে যে ভয়টা সে পাচ্ছে সেটাকে জাগিয়ে বসতে দেওয়া যাবে না। একটু ফেসবুক বা হোয়াটসঅ্যাপ করলে এই বিচ্ছিন্ন অস্বস্তিকর ভাবটা কাটানো যেতে পারে, কিন্তু ফোন তো মাঝের ঘরে চার্জে বসানো। সেই দুপুরে চার্জ দিতে বসেছিল, কারেন্ট চলে যাওয়ার পরে আর নিয়ে আসা হয়নি। বাচ্চা মেয়েটাকে উদ্দেশ্য করে একটা গালাগাল দিয়ে পকেট থেকে লাইটারটা বের করে লাইটারের আগুন দিয়ে রীতিমতো চার্জার ফোনটা খুলে আনতে ঘরের মধ্যে পা রাখলো সুবর্ণা। অন্যদিকে না তাকিয়ে দ্রুত চার্জ পয়েন্টের কাছে এগিয়ে গেল এবং চার্জার লাইটটা খুলে দিতে
পাশে রাখা ফ্যামিলির ফটোটা দিয়ে চোখ পড়ল আর পড়তেই সুবর্ণার হাত পা কেঁপে উঠলো। সুবর্ণা স্পষ্ট মনে হলো ঠিক সেদিনের মতো বিস্ফোরিত গোল গোল চোখ যেন ফটো জেঠুর দিকে তাকিয়ে আছে। লাইটারটা পড়ে গেলেও ততক্ষণে মোবাইলটা হাতে পেয়ে গেছে সুবর্ণা। একবার মনে হলো মোবাইলের টর্চটা জেলে আরেকবার ছবিটা ভালো করে দেখে নেবে, কিন্তু সাহস পেল না। তাড়াতাড়ি করে ব্যালকনির দিকে ফিরে গেল। রাস্তার আলোটা একটু হলেও ব্যালকনিতে আসছে। ওদিকে ইলেকট্রিক সিটি যেন ফোন সরাতে হবে, যেমন ভাবে তেমন কাজ। তবে ইলেকট্রিক অফিসে ফোন করলেও কোনো কাজ হচ্ছে না। একটা চাপা উত্তেজনা যেন কাজ করছে তার ভেতরে। ধরানোর জন্য সিগারেটটা ছেড়ে রীতিমতো লাইটারটা ধরিয়ে রুমের মেঝেতে পড়ে গেছে। ধুর ব্যাটা, সময়টা খারাপ যাচ্ছে বলে সিগারেটটা ভেঙে মুছে ছড়ে ফেলতেই মনে হলো ওপাশে কার্নিশে কিছুটা ছায়া যেন সরে গেল। বিড়ালটার কিছুটা হবে, বিড়বিড় করে বলল সুবর্ণা। এমনিতেও মা বলেছিল একটা বিড়াল মাঝে মাঝে এসে উৎপাত করে, আর সুবর্ণার মা এই ধরনের বিড়াল বিশুর দোকান থেকে মুরগির পালক ইত্যাদি নিয়ে এসে ঘর বাগান নোংরা করেছে। এই বিড়ালটাই হবে। আবারও বিড়বিড় করলো সুবর্ণা, কিন্তু তারপরে মনে হলো বিড়াল হলো ঠিক আছে, কিন্তু বিড়ালও হতে পারে, মানে ইঁদুর হতে পারে। কিন্তু ওরা কি কার্নিশে চড়তে পারে? বিড়াল নয় কার্নিশে চড়তে পারে, কিন্তু ইঁদুর কোথা থেকে আসবে? আর যদি বেজি হয়, এই যদি সুভাষের কাজ হয় তাহলে তো চোয়ালের চাপটা একেবারে ভেঙে দিতে হবে। কিন্তু ভালো করে নজর রেখেছে সুবর্ণ। ঘটনার পর সে বাড়িতে ঢুকেছে, সেই থেকে আর মুখ দেখানো হয়নি, এমনকি মোবাইলটাও বন্ধ। সুভাষের বিরুদ্ধে একটা প্রমাণ পেলে সুভাষ ছালটাকেও রীতিমতো টিকটুকুশের মতো করে ছাড়িয়ে নেবে সুবর্ণ। কিন্তু যদি এই সুভাষের কাজ না হয় তবে একটা ভয়াবহ আতঙ্ক আছে, যেটা চেপে বসেছে সুবর্ণাকে। কিছুদিন ধরে একটা অদ্ভুত ভাবনা তাকে গ্রাস করে চলেছে। সেদিন বাজারে মুরগি কিনতে গিয়ে হঠাৎ খেয়াল করলো একটা বড় সাদা মোরগ ঝুড়ির ভেতর থেকে এক দৃষ্টিতে সোজা তার দিকে তাকিয়ে আছে। প্রথমে ভেবেছিল মনের ভুল, কিন্তু ইচ্ছা করে এদিক ওদিক হাঁটাহাঁটি করে বুঝলো মোরগটা মাথা ঘুরিয়ে ঘুরিয়ে শুধুমাত্র তাকিয়ে দেখছে। মোরগটা কেমন যেন চেনা চেনা লাগলো সুবর্ণার। মোরগটা ঠিক একটু কুশের মতো দেখতে না? কথাটা মনে হতেই ওর কেমন যেন ভয় লেগে গেল এবং বাড়ি চলে এসেছিল সুবর্ণা। সেদিন থেকে মুরগি কেনা তো দূরের কথা, মুরগির দোকানদারের কাছেও যায় না সুবর্ণা। সম্ভবত বাগানে জিমে বাথরুম, সেখান থেকে মুরগের পালক দেখার পর থেকে উৎকট সে চিন্তাটা যেন মাথায় আসছে সুবর্ণার। টুকু শুধু একটু বেশি ধবধবে স্বাস্থ্যবান ছিল। তাছাড়া সব সাদা মোরগগুলো যেরকম হয় না, ঠিক সেরকমই মনকে প্রবোধ দিতে থাকলেও এই অন্ধকারে কিন্তু আতঙ্কের ভাবনাগুলোই পেয়ে বসেছে সুবর্ণাকে। উফ, কখন যে আলোটা আসবে, এক সিগারেট ধরাবো আর তারও উপায় নেই, বিড়বিড় করে বলছে সুবর্ণ। তারপর খেয়াল করলো যে তার বেডরুমে গোটা দিনের লাইট বিছানায় টানাতেই রাখা আছে। হাতের লাইটের টর্চের আলো জেলে বেডরুমের দিকে এগোতে থাকে সুবর্ণ। জেঠুর ছবির দিকে এগিয়ে লাইটারটা খোঁজার বিন্দু মাত্র ইচ্ছা নেই তার। দ্রুত পায়ে বেডরুমের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় সুবর্ণা মনে হলো কিছু একটা ঝটফট করে আওয়াজ করে সামনের দিকে সরে গেল। একটা আওয়াজ যেন সরে যেতে লাগলো, আর অজানা আতঙ্ক যেন তাকে ঘিরে ধরলো। ফ্রেশ ফ্রেশ গলায় জিজ্ঞেস করলো, কে ওখানে? সুবর্ণার গলাতে যেন কেঁপে উঠেছে। সব চুপচাপ, একটাও শব্দ নেই। সুবর্ণার পা যেন একেবারে ভারী হয়ে এসেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আবারও কাঁপা কাঁপা গলায় একটু জোর দিয়ে বলল, বেরিয়ে আয় বলছি। আসলে এক বাপের বাচ্চা হলে বেরিয়ে আয়, পুঁতে দেবো একেবারে। সুবর্ণার কথা শেষ হওয়ার আগে একটা হালকা টুংটাং আওয়াজ যেন ঘরে আসলো, আর হঠাৎ করে ভয়ঙ্কর ভাবে সেটা মিলিয়ে গেল। কিসের আওয়াজ? আচ্ছা, কেমন যেন চেনা চেনা লাগছে। কোথায় যেন, না না না, কিছুতে হতে পারে না। মাথার ভিতরে হঠাৎ করে অসহ্য যন্ত্রণা হচ্ছে। কি করবে কিছুই যেন বুঝে উঠতে পারছে না। ব্যালকনির দিকে ফিরতে যেতেই কেমন যেন পায়ে ফুটলো কিছু একটা। এটা আবার কি বলে টর্চের আলো নিচু হয়ে যা দেখলো, তাতে গরম একটা হাওয়া মেরুদণ্ড যে যেন নিচে নেমে এলো। ঝকঝকে সাদা মার্বেলের মেঝেতে রক্তমাখা সাদা পালক পড়ে আছে। না না না, কোনো সন্দেহ নেই এগুলো মোরগের পালক। একটা সাদা মোরগ হিসেস করে উঠলো। ভয় তার অবসাদ। মোবাইলটা পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে, কিন্তু না, এত ভয় কেন পাচ্ছে সুবর্ণা? একটা সামান্য মোরগই তো, মানুষের সাথে তার খাদক সম্পর্ক, এত ভয় ঠিক আছে, কিন্তু কি? কিন্তু তখনই মনে হলো
ছোটবেলায় ঠাকুমা বলতো বাড়ির পশুদের নাকি ইহ জগতের প্রতি আলাদা মায়া তৈরি হয়, তাই তারা নাকি সবসময় চট করে মুক্তি নাও পেতে পারে। তাহলে কি এতটুকু ভাবতে গলা শুকিয়ে এলো সুবর্ণার। আর হাসিটা, ওটা কি মনের ভুল? একটা আতঙ্কের চোরা যেন গিলতে থাকতো সে। তাড়াতাড়ি করে ব্যালকনির দিকে পা ফেলতেই যাবে, এমন সময় ঠিক যেন তার বেডরুমের ভেতর থেকে আওয়াজ আসলো, ক্রুর ক্রুর। একটা অমানসিক চিৎকার করে দৌড়ে গিয়ে মেঝেতে পড়ে গেল সুবর্ণ। ওদিকে ইউনিয়ন রুমের ভয়ঙ্কর ঘটনার পর আজ দিন 15 হতে চলল, সুভাষ বাড়ি থেকে বের হয়নি। একমাত্র ক্লাসমেট নীলাঞ্জনা ভাদুরী মাঝে মধ্যে সুভাষের বাড়িতে যায়। একমাত্র এই ছেলের সাথে সুভাষের কিছুটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। অবশ্য নীলাঞ্জন যেচে পড়ে এই বন্ধুত্ব না করলেও বোধ হয় সেটা হতো না। আজ নীলাঞ্জনের হাত ধরে হাও মাও করে কেঁদে ফেলল সুভাষ। হাতটা চেপে ধরে বলল, কিন্তু আমার টুকুস তো ফিরবে না রে। আমার বোন খুব ভালোবাসতো ওকে, আর আমি নিজেও। নীলাঞ্জনের মুখে যেন জয়ের হাসি ছিল। সুবোষের কাঁধে দুটো ঝাঁকিয়ে বলল, শোন সুবোষ, যা খবর পেয়েছি মাথা ফেটে একেবারে সে মার আপাতত হসপিটালে আছে। এতটা হবে অবশ্য ভাবিও নি। যা হয়েছে সেটা ওর কর্মের ফল ছিল। আমি প্রথম থেকে তক্ক ছিলাম এই বেশ মানে দুর্বল জায়গা খুঁজে বের করবই। আর নীলাঞ্জন যা একবার ঠিক করে তা অবশ্য করেই ছাড়ে, বুঝলি। এই নীলাঞ্জন হলো ফার্স্ট ইয়ারে সেই ছেলেটা যাকে সুবর্ণারা জোর করে মাদক খাইয়ে আর স্কার্ট পরিয়ে গোটান কলেজের ছেলে মেয়েদের সামনে নাচতে বাধ্য করেছিল। নীলাঞ্জনের দোষ বলতে ছিল দারুণ রকম সুদর্শন এবং ফার্স্ট ইয়ারের মেয়েদের সুবর্ণর মনে ধরেছে, সেই মেয়েদের আবার নীলাঞ্জনের মনে ধরেছে। আর এটাই সুবর্ণকে খেপিয়ে তুলেছিল নীলাঞ্জনের উপরে। আর সেদিন জোর করে মাদক খাইয়ে গোটা কলেজের সামনে ওকে হাস্যরৌচক মা ওকে র্যাঙ্ক দিয়েছিল। নীলাঞ্জনের বাবা মার বড্ড আদরের ছেলে। বাবা মার বিয়ের প্রায় 10 বছরের পর স্বার্থ সামর্থ্য, ডাক্তার, ওষুধ ইত্যাদির পর নীলাঞ্জনা জন্মায়, ফলে আদর খুব বেশি হয়েছে। যেদিন টুকুসকে তুলে আনা হয়, সুবর্ণার চেনাও সেদিন নীলাঞ্জনকে সুবর্ণার ফলো করেছিল। তাই সুবর্ণার চেনারা যে একটা বস্তায় করে কিছুটা নিয়ে সুবর্ণার বাড়িতে ঢুকছিল সেটাও দেখেছিল, তবে বস্তায় কি আছে সেটা বুঝতে পারেনি। পরের দিন ইউনিয়নের রুমে সুভাষের সাথে করে যাওয়া ঘটনা জানতে পেরে সবটাই যেন মিলিয়ে নিয়েছিল। আর ঠিক করে ফেলে এই জানোয়ার অথম সুবর্ণকে শিক্ষা দিতে হবে। ততদিনে নীলাঞ্জন জেনে গেছে সুবর্ণা অন্ধকার ভয় পেয়ে যায় এবং রাতের বেলা হলে হালকা আলো না জ্বালিয়ে ঘুমাতে পারে না। ব্যাস, গাড়ির হাতল কিংবা জিমের টাওয়েলের রক্ত পালক মিশিয়ে মোটা টাকার বিনিময়ে কলেজরা একটা মাদকখোর ছেলে করে দিয়েছে। এবং মুরগি কাটার দোকানের অভাব নেই, টাকা দিলেই নাকি বাঘের দুধ অবধি পাওয়া যায়। রক্ত মাখা মুরগির পালকে পাওয়া তো কঠিন কোনো কাজ নয়। জিমন্যাস্টিক মেডেল প্রাপ্ত নীলাঞ্জনের কাছে দোতলা উঠা কার্নিশ পেয়ে বাথরুমের ভেতরে বাড়ির এখানে ওখানে পালক ছিটিয়ে রাখা এবং মুরগির রক্ত ছিটিয়ে রাখা, এটা একটা আলাদা ভোজ বাজি ছিল। কিন্তু সেটা যে যথাযথভাবে করতে পেরেছে এটাই দেখা গিয়েছে। বিজয়ের হাসি নীলাঞ্জনের মুখে এতদিনে সত্যটা সে নিতে পেরেছে। জোরের সাথে কতগুলো কথা বলল নীলাঞ্জন এবং সুবোষের বুকের ভেতর থেকে একটা গভীর শ্বাস যেন বেরিয়ে এলো। টুকু শেষে নুপুর পরা একটা ছবি মোবাইলে বের করে দেখিয়ে বলল, জানিস নীল, এই ছোট্ট নুপুর ওর গায়ে সব সময় থাকতো। ওকে বুনো দিয়েছিল, এইটাই সেদিন আমার হাতে গুজে দিয়েছিল অশ্বায় সুবর্ণ। আমার পড়ার টেবিলের উপরে রেখেছিলাম, জানিস। 2 দিন আগে রেখেছিলাম, কোথায় যে গেল খুঁজে পাচ্ছি না। টুকুস যখনই হঠাৎ করে টুংটুং করতো না, বলতে বলতে আমারও গলাটা ভারী হয়ে এলো। বসে কোথায় যাবে, মাথা ঠান্ডা করে ধীরে ধীরে খোঁজ পেয়ে যাবি। জোরালো বিশ্বাসের সাথে কথাগুলো বললো নীল। মুখে তার প্রশান্তির হাসি খেলে গেল। জানোয়ার ছেলেটাকে মেঝেতে পড়ে থাকলে মাথা ফেটে যাবে প্ল্যান ছিল না, কিন্তু যা হয়েছে বেশ ভালো হয়েছে। নীলাঞ্জনা বেশ খুশি, কিন্তু এই অবধি মনে পড়ছে না গল্প কি শেষ। কিন্তু না, এখনো বাকি আছে। মানুষ যা ভাবে তা তেমনটা কিন্তু হয় না। রাত প্রায় 11টা নাগাদ ইলেকট্রিক অফিসের ছেলেটি এসে অনেক হাঁক ঢাক করেও যখন সারা পেল না, তখন নিজে মিটার বক্স ঘরে ঢুকে কানেকশনটা ঠিক করে যাচ্ছিল। এমন সময় গোগানের আওয়াজ তাকিয়ে দেখলো রক্তাক্ত অবস্থায় সুবর্ণা কোনো মতে এগিয়ে আসছে। এক হাত দিয়ে কপালটা চেপে ধরে রেখেছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে। হতভম্ব ছেলেটির কাছ থেকে কোনো মতে পৌঁছে আবারও জ্ঞান হারায় সুবর্ণা। তার 2 দিন পর হসপিটাল থেকে খালাস স্টেজ
মাথায় নিয়ে সুবর্ণা বাড়ি ফিরছে। ওই ইলেকট্রিকের ছেলেটি তাকে হাসপাতালে ভর্তি করেছিল। ডাক্তারের অবশ্য বক্তব্য, কপালের আঘাতের তুলনায় কোনো কারণে প্রচন্ড ভয় পেয়েছিল সুবর্ণা, জ্ঞান হারিয়েছিল। শারীরিক দুর্বলতার আঘাতও ততটা নেই। এদিকে বাড়ি ফিরে অবধি সুবর্ণা অদ্ভুত রকম শান্ত হয়ে গেছে। যে সুবর্ণা কিছুতে হাসপাতাল থেকে বাড়িতে ফিরতে চাইতো না, আজ সকালে ভিজিটিং আওয়ারে মৈনাক দেখা করে আসার পরে সে সুবর্ণা বাড়ির জন্য অস্থির হয়ে উঠেছেন। মৈনাক হলো যাকে সুবর্ণা ডান হাত, দেখতে শুনতে কথা মারাত্মায় রীতিমতো বেশভূষায়, এক কথায় মাস্তান বলতে যে আদর্শ চেহারা বোঝায় সেরকম মৈনাক একদম সেরকম। মৈনাক সুবর্ণাকে শুধু জানিয়েছে ওই রাতে কেবলমাত্র সুবর্ণাদের বাড়িতে কারেন্ট চলে গিয়েছিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুবর্ণাদের বাড়ির ইলেকট্রিসিটি কানেকশন মিটার করে সবকিছু বন্ধ রেখেছিল। মনে সন্দেহ রাখলো এবং সুবর্ণা বাড়ির চারদিকে করে ভালো করে দেখলো, আবিষ্কার করলো মাঝ বরাবর নিচের কবিতে যেন একটা সিগারেটের টুকরো আছে। আর ওই ব্র্যান্ডের সিগারেট সুবর্ণা খায় না, আর সুবর্ণার বাড়িতে অন্য কেউ ধূমপান করে না। আর সবচেয়ে বড় কথা হলো গলির মোড়ের চায়ের দোকানে কাজ করা বাচ্চাটা বলেছে ও মাঝে মাঝে একটা লোককে সুবর্ণার বাড়ির বাগানে ঢুকতে দেখেছে, কিন্তু লোকটি নিজের মুখের রুমাল দিয়ে বেঁধে রাখার কারণে তেমন একটা দেখতে পারেনি বাচ্চাটিকে। অতএব সুবর্ণা বুঝতে পেরেছে ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে সে। রাগে লজ্জায় সুবর্ণা যেন ফুসছে, এসব কিছু সে সুভাষ কাতরাচ্ছে। সেটা নিয়ে সুবর্ণার মনে আর সন্দেহ নেই। সুবর্ণা হাসপাতালে ঢোকার দুদিন পর থেকে, মানে এই গত 2 দিনে সুভাষ আমার কলেজে যাওয়া শুরু করেছে। ও ভেবেছে ভূতের ভয় দেখিয়ে সুবর্ণাকে শেষ করে দিবে। ও বিড়বিড় করে বলছে, সুবর্ণা আজ কলেজে ফার্স্ট, আমি বাড়িতে শুয়ে, তুই কলেজে মস্তি করিস তাই না? আজ তোর শেষ দিন। একটা ঠান্ডা হাসি দিয়ে সুবর্ণা ঠোঁটে, তারপর খুব একটা নিশ্চিত হয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। বিকেল নাগাদ মৈনাক আসতেই উঠে যায় ছাদে। সুবর্ণা চাপা গলায় জিজ্ঞেস করলো, সব ঠিক আছে তো? মৈনাক ব্যাগের মধ্যে থেকে হুইস্কির বোতলটা বের করে বলল, হ্যাঁ তবে বলছি কি বস, বীরু আমার খাস লোক, টাকাটাও যেমন দিয়েছে তেমন নিখুঁত। এর আগে 7টা মার্ডার করেছে, সব কটা সিম্পল রোড অ্যাক্সিডেন্ট বলে পুলিশের খাতায় লেখা। আজ ছোকরারা বাস থেকে বেরিয়ে শুধু বড় রাস্তায় ওঠার অপেক্ষা করছে, ব্যাস কোথা থেকে একটা লরি এসে পিষে দেবে। এতটুকু বলেই খ্যাঁকে করে একটা বিশ্রী হাসিতে আশপাশটা যেন ভরে তুলল মেরায়। কিন্তু সুবর্ণার মুখে হাসি নেই। আগে কাজটা মিটবে তারপর হাসবে সে। কড়া গলায় জিজ্ঞেস করলো, কিন্তু সেটা কখন? মৈনাক ততক্ষণে 2 প্যাক মেরে দিয়েছে এবং একটা গ্লাস সুবর্ণার দিকে এগিয়ে দিয়ে বলল, গুরু পয়সা যখন ঢেলে আমার খুশি হয়েছে, তখন তোমাকে খুশি করা আমার দায়িত্ব। ওই মালটা শুধু বড় রাস্তায় আসুক না একবার, আর কাজ হলে তো সাথে সাথে ততক্ষণে বীরও ফোন করে দিবে আমায়। ততক্ষণ চিয়ার্স। এতটুকু বলেই সুবর্ণা ধরা গ্লাসে যেন নিজের গ্লাস ঠেকিয়ে কয়েকটা ঢোক দিল এবং প্যাকটা শেষ করে দিল। মৈনাকের একটা সমস্যা, মদ পেলে আর কিছুই যায় না। আজ সুবর্ণার মোটা টাকার কাজ পেয়ে এমনিতেও বেশ মজার মধ্যেই আছে সে। কখন যে খবরটা পাবে সুবসের বডিটা রাস্তার পিচ ঢালার মধ্যে পিষে আছে, এই অপেক্ষা তার আর সহ্য হচ্ছে না। কতক্ষণ যে বীরু ফোন করে খবরটা দিলে, প্রবল উৎকণ্ঠার ছটফটানি নিয়ে 2টা ঘন্টা কেটে গেল। মৈনাকের হুঁশ প্রায় নেই বললেই চলে। এর মধ্যে 8 বোতলের বেশি হুইস্কি একাই শেষ করে ফেলেছে। সুবর্ণার চোখটা একটু লাল হয়ে গেছে, হালকাটা নেশা চলেছে, কিন্তু যথেষ্ট সজাগ সে। শুধুমাত্র ফোনের জন্য উদ্গ্রীব হয়ে আছে সুবর্ণা। নেশা চলে যেতে বুঝতে পারে ওর প্যাক বানাচ্ছে নিজের জন্য। তাছাড়া সূর্যাস্ত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, এইবার ছাদ থেকে নামতেই হবে। মৈনাক নিজের দল বলে টল মনে পায়ে এগিয়ে গেল, আর তখনই মৈনাক ফোনটা বেজে উঠলো। কিন্তু কে ধরবে? মৈনাক তো নেশায় মগ্ন। আর তাড়াতাড়ি করে সুবর্ণা ফোনটা ধরলো। ধরতে ওপাশ থেকে বাংলা হিন্দি মেশানো ভাষায় হাওমাও করে বলতে লাগলো। সারমর্ম করলে এটাই দাঁড়ায় যে ছোকরা আধা ঘন্টা আগে কলেজ থেকে বেরিয়ে রাস্তা ধরে বাড়ি ফিরছিল। প্ল্যান মতো বেরিয়েও লরিটা নিয়ে বাড়ির রাস্তা দিয়ে মোড়কটা বার করে জায়গায় প্ল্যান মতো ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ হারানোর নাটক করতে হয়। আর ছেলেটা একদম লরির সামনে, কোনো চান্স নেই। তো যাই হোক, আরো কিছু বলতে চাচ্ছিল বীরু, কিন্তু ফোনটা যেন ধাপ করে বসে পড়লো সুবর্ণা। মোড়ক
পেলে সাইজের সাদা মোড়ক, ঠিক সেদিনের মতো ঠান্ডা শিহরণ কেটে গেল। তাহলে যে ময়না করেছিল সবটাই সাজানো, আমাকে ভয় দেখানোর জন্য সব প্রস্তুত নেই, বিড়বিড় করে বলল সুবর্ণ। আর ঠিক তখনই সেদিনের মতো বাচ্চারা খিনখিন শব্দ শুনতে পেল। গলা যেন শুকিয়ে আসছে, জিভ ভারী হয়ে এসেছে কোনো মতে। আমি তো কোনো বাচ্চার কণ্ঠ শুনতে পাচ্ছি না। মুখে কথা শেষ হওয়ার আগে আচমকা ময়না কেটে ফুটের শরীরটা যেন দৌড়ে বেঁকে ভয়ঙ্কর এক অদৃশ্য হ্যাঁচকা টান দিয়ে শূন্যে উঠে যায়। ভেসে আসে কচি গলার টেনে টেনে বলার ছড়া লাইনটা, Up above the world, so high, like a diamond in the sky. আর পর মুহূর্তে শরীরটা যেন শূন্য থেকে সবেগে আছড়ে পড়ে নিচের মাটির উঠোনে, এবং গোটা বিষয়টাকে এত দ্রুত ঘটে গেল যা কল্পনা করতে পারেনি। আর সুবর্ণা ঘটনার আকস্মিকতায় ওখানে হতবিহল হয়ে রক্ত চক্ষু হয়ে পড়ে আছে। কোন রকমের দেয়াল ধরে টলতে টলতে উঠে দাঁড়িয়ে ধপ করে বসে পড়ল। আর তার পাগুলো যেন তার ওজন বইবার ক্ষমতা রাখে না। সামনের জমাটা বাঁধা অন্ধকারের দিকে তাকিয়ে বলে উঠল সে, মৈনাক যে কাজগুলো করছে, সুবর্ণা এক্ষুনি এই বাড়িটা ছেড়ে পালাতে হবে। তা না হলে ভাবতে ভাবতে একটা হালকা টুংটাং শব্দ যেন কানে আসলো। আর সাথে সাথে বাচ্চার গলায় অদ্ভুত ভাবে হিস হিস করে টেনে উঠলো, হাঁপটি মাটেনি টিম, হাঁপটি মাটেন টিম। কোনো মতে শরীর নিচের দিকে অংশটা যেন সরতে সরতে প্রায় হামাগুড়ি দিয়ে ছাদের দরজার দিকে এগুতে থাকে সুবর্ণা। কিন্তু ছাদের দরজায় এগিয়ে গেল। এখানে কি ছিল? আতঙ্কে যেন সুবর্ণ চিৎকার করতে চাইল, কিন্তু গলাতে একটু স্বর বের হলো না। উল্টো একটা দম বন্ধ করা প্রবল কাশি শুরু হলো। কাশতে কাশতে সুবর্ণা টের পেল মুখের মধ্যে কিছু একটা উঠে আসছে। দম বন্ধ হয়ে আসছে সুবর্ণার। মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে টান মারতেই কফের সাথে রীতিমতো উঠে এলো এক দলা মোরগের পালক। এবার একটা তীব্র আর্তনাদে বেরিয়ে এলো সুবর্ণার গলা ছিঁড়ে। সুবর্ণার সামনে এক পা করে এগিয়ে আসছে একটা বিরাট বড় ধবধবে সাদা রঙের মোরগ। ওর বাঁ পায়ে বাঁধা নুপুর টুং টুং শব্দ হচ্ছে। আশেপাশে বাতাসে মিশে যাচ্ছে অপার্থিব শব্দটা। মোরগটার চোখগুলো যেন এক নিদারুণ প্রতিহিংসাতায় যেন আগুনে হিংস্র হয়ে যাচ্ছে। মোরগটা ক্রমশ এক পা করে এগিয়ে আসছে। সুবর্ণা আবছা শুনতে পাচ্ছে ওর মা এর গলা, যেন বহুদূর থেকে এক অন্য জগতের ওপার থেকে উদ্গ্রীব হয়ে ডেকে চলেছে, বাবু দরজা দিয়ে রেখেছিস কেন? বাবু, বাড়ির পেছনে কি একটা ভারী জিনিস পড়ার আওয়াজ হলো, দেখ তো, খোল দরজাটা। মৈনাক, মৈনাক, কি করছিস তোরা? দরজাটা খোল। কিন্তু কোথায় দরজা? তিনতলার একটা ছাদ যেন গোটা পৃথিবীর ইহলোকের বাইরে চলে যাচ্ছে। এবার আবারও খিলখিলানের হাসি শোনা যাচ্ছে খুব খুব কাছ থেকে, যেন কোনো বাচ্চা কিছুতে ভীষণ রকম আমোদে আড়াল থেকে হেসে চলেছে। সে হাসি সুবর্ণ সারা শরীরকে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে। সুবর্ণার স্থির দৃষ্টি সামনের দিকে। একটা সাদা মোরগ বাঁকা নখ দিয়ে এক পা করে এগিয়ে আসছে সুবর্ণার দিকে। যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে সুবর্ণার উপরে। আর তারপর কি হবে তা ভাবার ক্ষমতা নেই সুবর্ণার। পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। শরীরের সমস্ত ক্ষমতা এক করে দাঁড়ালো সুবর্ণা। দৌড় দৌড়! সুবর্ণা দৌড়াচ্ছে। পেছনে শুনছে ডানারে ছটফট শব্দ। নিশ্চয়ই মোরগটা তেড়ে আসছে, ঝাঁপিয়ে পড়বে ও বলে। আরো জোরে জোরে দৌড়ালো সুবর্ণা। এই দৌড় বুঝে শেষ হবার নয়। তিনতলার ন্যাড়া ছাদ থেকে সুবর্ণার শরীরটা উঠোনে পড়তেই বেশি করে সময় নেয়নি। অনেকের রক্তাক্ত স্থির শরীরে কিছুটা দূরে আছড়ে পড়ল সে। বহু বছর আগে সুবর্ণার জেঠুকে মরে পড়তে থাকতে দেখা গিয়েছিল। যেভাবে সুবর্ণার লাশটা উঠোনে ঠিক সেখানেই পড়ে রইল, বিস্ফোরিত খোলা চোখ, কানের পাশ দিয়ে যেন রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। সেই সময় যদি কেউ বাড়ির ছাদে তাকাতো না, তাহলে দেখতে পেত 5 বছরের ফুলের মতো তারও সুন্দর ছোট্ট একটা বাচ্চা মেয়ে, আবছা ফোয়াটে অপূর্ব, চোরগুলো যেন খোলা এবং মুখ বাড়িয়ে আছে। তার কোলে রয়েছে একটা ধবধবে সুন্দর একটা মোরগ। কান পাতলে শোনা যেত অদ্ভুত হিসি গলায় টেনে টেনে বাচ্চাটি বলছে, হামটি ডামটি sat on wall, Humpty Dumpty had a great এই হলো ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাতে পারেন যে ভাই।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া স্টোরির জন্য। এবং স্টোরিটা আমি বলবো একই সাথে ভয়ের যে বিষয়টা ছিল সেটা একদম শেষে ছিল। একদম শেষের দিকে একটা ভয়ের একটা আলাদা আবরণ ছিল, ম্যাক্সিমাম পুরো স্টোরির ভিতরে ছিল যেটা, সেটা হচ্ছে সাসপেন্স অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার ছিল প্রথম থেকেই। ইটস অল অ্যাবাউট দ্য থিং যে প্রথম থেকে স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল এবং ইন্টারেস্টিং ভাবে শেষ হয়েছে। মানে এটা বলবো ইটস নট এ সুপার হরর স্টোরি, বাট ইটস এ ডেফিনেটলি থ্রিলার হরর স্টোরি বলা যেতে পারে, ইজন্ট ইট? এক্স্যাক্টলি তাই। এবং আমি বলবো যে আপনারা যারা যারা শুনেছেন স্টোরি তারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটা কমেন্ট আমি যেটাকে বলি যে প্রতিটা কমেন্টকে আমি গ্রহণ করতে চাই এবং প্রতিটা কমেন্ট আমি আপনাদের কাছ থেকে দারুণ সব কমেন্ট আমি চাই। সো দিস দ্য ফ্যাক্ট। আমি দেরি করবো না, আমি আজকের মধ্যে এখানে বিদায় নেবো। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে আগামীকাল নতুন এক এপিসোডে। ততক্ষণ তো সবাই ভালো থাকুন অ্যান্ড অবশ্যই 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 ভৌতিক দুনিয়ার সাথে থাকুন। অ্যান্ড ফিরোজ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ স্টোরির জন্য। বাট স্টোরি এরপরে অবশ্যই হরফাইড স্টোরি চাই, আরো বেশি ভয়ঙ্কর স্টোরি চাই, ইজন্ট ইট? সো দিস দ্য ফ্যাক্ট। ভালো একটা স্টোরি ছিল, ওভারঅল ইটস এ ভেরি ভেরি গুড স্টোরি এবং আশা করছি সবার কাছে বেশ ভালো লাগবে। সো ইটস এ হরর থ্রিলার স্টোরি, যে সত্য কথা বলে আবারও বলছি, ইটস এ হরর থ্রিলার স্টোরি, ইটস নট ডেফিনেট হরর স্টোরি। ওকে, সো দিস দ্য ফ্যাক্ট। আমি দেরি করবো না, আমি এখনকার মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামীকাল আরো একটা নতুন স্টোরি নিয়ে ফিরে আসবো। ততক্ষণ আমাদের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভৌতিকতার সাথে থাকুন এবং ভৌতিক দুনিয়ার সাথে থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।